আসসালামু আলাইকুম। ওলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় ওয়ার্কশিট থেকে তৃতীয় ক্লাস করব। এমনি তো আমরা সবগুলো ক্লাসেই হোয়াইট বোর্ড দিয়ে করি, কিন্তু ওয়ার্কশিটের অঙ্কগুলো হোয়াইট বোর্ড দিয়ে করলে দেখা যায় কি হোয়াইট বোর্ডের সম্পূর্ণটা আসে না এবং প্রশ্নটা বোঝা যায় না। এই জন্য এই শুধু ওয়ার্কশিটের অঙ্কগুলো আমরা কি করব, স্ক্রিন শেয়ারের মাধ্যমে করতেছি। না বুঝতে পারলে সরাসরি কোশ্চেন করতে পারবেন। আচ্ছা, এখন আমরা প্রবলেম 3 তে দেখেন একটা ট্রায়াল ব্যালেন্স দিছে, দিয়ে কিছু অ্যাডজাস্টমেন্ট দিছে, দিয়ে বলতেছে প্রিপেয়ার এ 8 কলাম ওয়ার্কশিট। আমরা কিন্তু 10 কলাম ওয়ার্কশিট করি, পরীক্ষায় 10 কলামই আসে। এখন যদি 8 কলাম বলে দেয়, এতে কি ঘটবে, কি নতুন কিছু হবে সেটাই শিখাবো, অঙ্কটা করাবো না, শুধু একটা জিনিস শিখিয়ে দিব। প্রশ্ন যদি বলে 8 কলামটা করে দেখাও একটু, তাহলে আমরা কি করব, 8 কলামের জন্য নিয়মটা হলো একটা ঘর বাদ দিয়ে দিছি। আমরা দেখেন এখানে একটা ঘর বাদ দিয়ে দিছি, 8টা কলামই করছি। এখানে দেখেন আগে ছিল 10টা ঘর, ছিল কয়টা আগে? 10টা। এবার ট্রায়াল ব্যালেন্স নামটা ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে, ইনকাম স্টেটমেন্ট লাগবেই, ব্যালেন্স শিট আমার লাগবে। তার মাঝখানের যে একটা কি ছিল অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা না দিলেও হবে। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা বাদ দিয়ে 8 কলাম ওয়ার্কশিট করতে হবে। তাহলে এটা আপনাদের জন্য বাড়ির কাজ থাকলো। এটা সলিউশনটা আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দেন, যারা চান তারা স্ক্রিনশট দিয়ে রেখে দেন, বাসায় এটা দেখে দেখে করে ফেলবেন। হ্যাঁ, আমি একটু ছোট করে দিই। হ্যাঁ, এই সম্পূর্ণ অঙ্কটাই চলে আসছে, একটা স্ক্রিনশট রেখে দেন। এটা আপনারা করবেন আগামী ক্লাসে করে। আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে, যারা ভর্তি হয়েছেন, যারা এই লাইভে দেখেন, তাদের হলো প্রাইভেট গ্রুপ আছে, সেই গ্রুপে যদি কোনো আইটেম না বুঝেন সেটা দিয়ে দিবেন, আমি নেক্সট ক্লাসে আলোচনা করব, অথবা প্রাইভেট গ্রুপে অন্যরাও আলোচনা করে, হ্যাঁ, তারা আলোচনা করে দিবে, তাহলে সমাধান হয়ে যাবে। আমরা তাহলে চলে যাচ্ছি প্রবলেম 4-এ। এটা থেকে কিছু শিখাচ্ছি না আমি, প্রবলেম 4-এ চলে যাচ্ছি। এখানে যে একটা ঘর বাদ দিছি, এটা হলো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, সেটা মনে মনে করে নিব। যেমন আমি দেখাইতেছি, একটু দেখাই দিই। যেহেতু আমরা এই যে 20,000 ডেবিট আছে, আমি নিয়ম শিখেছি ট্রায়াল ব্যালেন্সের ডেবিট আর অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট বাদ দিতে হবে, হবে হলো 16,000 টাকা। 20 থেকে 4,000 বাদ গেলে 16,000 টাকা ডেবিট ঘরে বসানোর কথা ছিল, তো মনে মনে ডেবিট ঘরে বসাইলাম। সেই ডেবিটটা কোথায় যাবে? এক্সপেন্স যেহেতু লিখা, তাই চলে যাবে ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে। এইভাবে মনে মনে করে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট করে ফেলবো। এটা করতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে? এক্সপার্ট হইতে হবে। কিভাবে এক্সপার্ট হবেন? যে এই অঙ্কটা বারবার করতে করতে এই এক্সপার্টনেসটা আসবে। তাহলে আজকে এই অঙ্ক বাদ দিলাম, এটা করালাম না, আমরা প্রবলেম 4-এ চলে যাচ্ছি, যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনেক। যদি প্রশ্নটা অনেক মোটামুটি সহজ হয় এবং গতানুগতিক প্রশ্ন হয়, যেমন ধরেন বিগত 8-10 বছরে যেরকম প্রশ্ন হয়েছে, এরকম প্রশ্ন হইলে প্রবলেম 1-2 তে যে নিয়ম শিখাইলাম সেটার মাঝে একটা আসবে, প্রবলেম 1 এবং 2। কিন্তু যদি মনে করেন যে প্রশ্নটা এবার কঠিন করলো, করার কথা না, কারণ করোনা পরিস্থিতিতে অবস্থা, সবার ছাত্রদের অবস্থা ভালো না, কঠিন করার যদি ইচ্ছা হয় স্যারদের, তখন এই টাইপের প্রশ্ন হবে। এই টাইপ বলতে এখানে সার্ভিস রেভিনিউ নাই, এখানে কিন্তু সেলস রেভিনিউর অঙ্ক, মাল বেচে কিনে, এই অঙ্কগুলো আগের চেয়ে একটু জটিল। অঙ্ক করলে আমরা একটু বুঝতে পারবো। আচ্ছা, এখানে প্রবলেম 4-এ বলতেছে একটা ট্রায়াল ব্যালেন্স দিছে অনেক বড়, সেই ট্রায়াল ব্যালেন্সের নিচে 7টা অ্যাডজাস্টমেন্ট দিছে, দিয়ে বলতেছে প্রিপেয়ার 10 কলাম ওয়ার্কশিট। বললে তো আর কিছু করার নেই, করতে তো আমাদের হবেই।
আমরা এই যে ট্রায়াল ব্যালেন্সের যে আইটেম আছে ক্যাশ থেকে শুরু করে নিচ পর্যন্ত যা আছে, কি কোশ্চেন করছেন আরেকবার একটু বলেন, জোরে বলেন, বুঝিনি। স্যার 8 কলাম ওয়ার্কশিটের নিয়মটা যদি একটু দেখাইতেন। কোনটা? 8 কলাম? হ্যাঁ 8 কলাম, হ্যাঁ 8 কলাম একটা নিয়মটা তো আমি দেখাইছি। আর ভিডিওটা কি হবে আবার সেভ থাকবে, এটা রেকর্ডিং করতেছি, ইউটিউবে পাবেন এবং আপনার প্রাইভেট গ্রুপে পাবেন। যদি না পান তাহলে আমাকে মেসেঞ্জারে যোগাযোগ করলে আমি লিংক দিয়ে দিব, আবার দেখে নিন। হ্যাঁ কারণ টাইম তো অনেক কম। তারপর যদি দেখার পরে ভিডিওটা দেখার পর যদি না বুঝেন, নেক্সট ক্লাসে আবার প্রশ্ন করবেন, আমি আবার 8 কলামটা দেখাই দিব। হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের এখন কাজ জি করতে স্যার। হবে, এখান থেকে এই পর্যন্ত যে ট্রায়াল ব্যালেন্সটা আছে, যতগুলো আইটেম আছে, চোখ বন্ধ করে এখানে উঠাই ফেলবো। প্রবলেম 4, এটা কত প্রবলেম? 3 না, প্রবলেম 4 এইখানে উঠাই ফেলবো। আমি একটু ছোট করে আপনাদের আগে একটু দেখায় নেই, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই যে প্রবলেম 4, এই যে ক্যাশ থেকে শুরু করে একেবারে এক্সপেন্স পর্যন্ত সবগুলো আইটেম আমি আগেই উঠাই ফেলবো। ওয়ার্কশিটের একটা মজা হলো যে এতটুকু কাজ, এই যে ক্যাশ থেকে এই পর্যন্ত এতটুকু কাজ আপনি প্রশ্নে দেওয়া থাকে, সুন্দর করে ওইখান থেকে দেখে দেখে উঠাই দিলেই হয়ে যায়। এতে সুবিধা কি, ওয়ার্কশিট কিছু হলো আপনার লিখতে পারতেছেন দেখে দেখে, যার ফলে যদি ভুলও হয় এগুলো উল্টাপাল্টা করে ফেলেন, তারপরও স্যাররা কিছু না কিছু নাম্বার দিবে, 5-6 পেয়ে যাবেন। এবং এরকম ভুল ভুল নাম্বার দিয়েও আপনি পাস করতে পারবেন। কেন, কিভাবে? ধরেন এখানে অ্যাকাউন্টিং এ যারা আছেন, তারা যারা পাস করতে চাচ্ছেন, অবস্থা খুব খারাপ, প্রিপারেশন হয়নি, তাদের পরীক্ষায় 80 নাম্বার থাকবে প্রশ্ন, 80 নাম্বারের মাঝে আর কি 80 নাম্বার আনসার করতে হবে। 10টা থাকবে ছোট প্রশ্ন, 1 থেকে ক নাম্বারের 1 নাম্বার করে থাকে। এই 10টা যদি বিগত 5 বছরের কোয়েশ্চেন গুলো পড়েন, 50টা কোয়েশ্চেন পড়লে 10টা কমন থাকে। এখানে 10-এর মাঝে 7-8 এমনি পাওয়া যায়, আর থিওরি থাকবে 10-12 আরো। সেখানে যদি 5-6 পান তাহলে 15 হইলো। আর অঙ্ক থাকবে আপনার বাকি কত নাম্বার গেল? 60 নাম্বার। 60 নাম্বারে যদি শুধু ভুল আনসার করেন, একটা অঙ্ক হইলো না, অ্যাকাউন্টিং এর অঙ্কে সম্পূর্ণ কাটে না। 60 নাম্বারে ভুল করে যদি আপনাকে 60-এর মাঝে 30%, 3/1 নাম্বার দিল, 10-এ করে 3 করে দিল, তারপর আপনার 20 নাম্বার পাইতেছেন। এখানে 20, ওইখানে 15 হইলো 35, আপনার মার্কস হলো 32-এ পাস। যারা অনেক ভয়ে থাকে যে না ফেল করছি 3-4 বার, তারা এইভাবে কিন্তু পাস করে ফেলতে হবে একটু ক্যালকুলেশন করে। আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটা আরো সহজ, তাদের জন্য থিওরি আসে 32, যেখানে অ্যাকাউন্টিং এ আসে থিওরি মাত্র 22। আচ্ছা আমরা ক্লাসে চলে গেলাম। এই যে ক্যাশ থেকে শুরু করে এই ট্রায়াল ব্যালেন্সের যে অংশটা, এটা আমরা করে ফেলছি, প্রশ্ন থেকে দেখে উঠে ফেলছি। এরপরে অ্যাডজাস্টমেন্টের কাজ। অ্যাডজাস্টমেন্ট করতে হলে অ্যাডজাস্টমেন্ট অনেক কি দিছে অ্যাডজাস্টমেন্ট। প্রথম অ্যাডজাস্টমেন্টটা ইনভেন্টরি অন হ্যান্ড 1,05,000 টাকা। আমাদের হাতে সমাপনী মজুদ পণ্য আছে 1,05,000 টাকা। এটাকে কি করতে হবে? এটা তো আমরা আগে করি নাই, এখন আমাকে খুঁজতে হবে এই অঙ্কে যে পারচেজ অথবা কস্ট অফ গুডস সোল্ড টাইপের কোনো আইটেম আছে কিনা, এই জায়গায় খুঁজে দেখব। এখানে আমরা কস্ট অফ গুডস এর একটা শব্দ আছে, দেখেন পারচেজ অথবা কস্ট অফ গুডস শব্দ খুঁজবো। এই সমন্বয়টা অনেক ভাবে করা যায়। 1,05,000 টাকা যে আছে সেটার অনেক ভাবে করা যায়। এর মাঝে এখানে কিভাবে করছে দেখেন, ইনভেন্টরি এখানে কত দেওয়া আছে? 1,05,250 টাকা ইনভেন্টরি ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। অ্যাডজাস্টমেন্টে দেওয়া 1,05,000। এইটা দুইটা তফাৎ দেখেন, এটা হলো ডেবিট দিকে 1,05,000, আপনার হাতে আছে সরি আমি একটু প্রশ্নটি দেখাই দিই আপনাদের, তাহলে বুঝতে হবে। ইনভেন্টরি অন হ্যান্ড আপনার হাতে বর্তমানে আছে বাস্তবে 1,05,000 টাকা, কিন্তু
বছরের প্রথমে ইনভেন্টরি ছিল এই 5টা বেশি আসছে 1,01,250 টাকা, এখন আছে 1,05,000, অর্থাৎ আপনার 750 টাকার ইনভেন্টরি কমে গেছে আগের চেয়ে। আগে ছিল 1,01,250, এখন আছে 1,05,000, 250 টাকার ইনভেন্টরি কমে গেছে। কমে গেলে ডেবিটটা কমাইতে হলে ক্রেডিট লিখতে হয়, তাহলে মার্চ ইনভেন্টরির নামে লিখতে হবে 750 টাকা ক্রেডিট দিকে, আর ডেবিট দিকে লিখবো কস্ট অফ গুডস সোল্ড 750। এটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি এটার করার। আবার বলে দিই, কারণ এই আবার বলেন। আচ্ছা, ইনভেন্টরি অন হ্যান্ড আছে আপনার হাতে, বর্তমানে আছে 72। আচ্ছা আচ্ছা, আস্তে কথা বলেন না। আচ্ছা, ইনভেন্টরি হাতে আছে 1,05,000 টাকা, কিন্তু রেওয়া মিলের ভিতরে ট্রায়াল ব্যালেন্সের ভিতরে ইনভেন্টরি আছে 1,01,250, অর্থাৎ 750 টাকার ইনভেন্টরি কমে গেছে। ডেবিটকে কমাতে হলে ক্রেডিট লিখতে হয়, ইনভেন্টরি কমাইছে যেহেতু ইনভেন্টরিকে ক্রেডিট করব 750, আর ডেবিট লিখবো কস্ট অফ গুডস সোল্ড 750। যাবে দ্বারা কি হবে আমি বলে দিচ্ছি, পারলে লিখে রাখেন। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট 750, ইনভেন্টরি ক্রেডিট 750। এই যা এটা শেষ। 2 নাম্বার অ্যাডজাস্টমেন্ট চলে যাচ্ছি। ভিডিও রেকর্ড আছে, ক্লাসটা আবার দেখার সুযোগ আছে। সাপ্লাই অন হ্যান্ড, হাতে সাপ্লাই আছে 250 টাকা। যাই ট্রায়াল ব্যালেন্স এই সাপ্লাই শব্দটা খুঁজে দেখতেছি, সেম কথা বলতেছে আগের বারের মতো। 1625 টাকা আগে ছিল সাপ্লাই, এখন 250 আছে, তার মানে 1375 টাকা সাপ্লাই কমে গেছে। তাই আমরা সাপ্লাইকে ক্রেডিট করলাম। সাপ্লাই এক্সপেন্স ডেবিট 1350, এই যে দেখেন সাপ্লাইস ক্রেডিট 1350। জাবেদার ব্যাখ্যা এখন করব না, আগের 4টা ক্লাসে অ্যাডজাস্টিং এন্ট্রির ব্যাখ্যা আমি করছি, এখন আর অ্যাডজাস্টিং এন্ট্রির ব্যাখ্যা করতেছি না। যে সাপ্লাই যদি রেওয়া মিলের ভিতরে থাকে তাহলে জাবেদা হয় সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। এরপরে আমরা চলে যাচ্ছি প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড 2,500 টাকা। প্রিপেড ইন্স্যুরেন্স এখানে যা খুঁজতে হবে, যেহেতু ডেবিট দিকে দেওয়া আছে তাই প্রিপেড ইন্স্যুরেন্সকে ক্রেডিট লিখতে হবে। আমরা জানি উপরে যদি প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট দেওয়া থাকে তাহলে জার্নালটা হয় ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। আগে থেকে বলে রাখছিলাম যদি আপনাকে ওয়ার্কশিট করতে হয় অ্যাডজাস্টিং এন্ট্রির 4টা ক্লাস ভালো করে দেখতে হবে। আমাদের জার্নালটা হবে এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 2,500 টাকা, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 2,500 টাকা। কেন এক্সপায়ার্ড হয়েছে 2,500 টাকা, এই জন্য 2,500 টাকা দুই জায়গায় দেখাচ্ছি। এরপরে চলে যাচ্ছি ডিপ্রিসিয়েশন মানে অবচয় 1,500 টাকা। এটা একেবারে মুখস্থ যাবে, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। কোথায় পাইছি? নিয়মের শীট আছে, আমরা এর আগে 4 ক্লাসে করছি। যেহেতু এখানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন লেখা আছে, নতুন করে লিখলাম না, ডিপ্রিসিয়েশন এক্সপেন্সটা লিখতে হইলো আমাকে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। মাইক অফ করে ক্লাস করেন দয়া করে। 1,500 টাকা লিখে ফেললাম। আর এদিকে কিন্তু সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট কত নাম্বার গুলো আসছে এগুলো লেখা আছে, যার ফলে আমাদের কি একা একা বুঝতেও সুবিধা হবে। চলে যাচ্ছি পরে। unearned sales revenue earned during the year 3,250। unearned service revenue বা সেলস রেভিনিউ earned এরকম দেওয়া থাকলে জার্নালটা আমরা সুন্দর করেই পারি। এখানে উপরে যাই দেখতেছি unearned শব্দ আছে, তাই আমরা জানি এটা জাবেদা হবে unearned ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, অর্থাৎ unearned সেলস রেভিনিউ ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট 3,250 টাকা। এরপর অ্যাক্রুড ইন্টারেস্ট এক্সপেন্স একেবারে কমন যাবে না, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট ক্রেডিট
জাবেদা না পারলে অবশ্যই জাবেদার শীটটা নিয়ে নেবেন এবং আগের 4টা ক্লাস দেখে নেবেন জার্নালের। ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট পেবল, এরা দুইজনের মাঝে উপরে মনে লেখা আছে একটা, খুঁজে দেখি ইন্টারেস্ট এক্সপেন্স লেখা আছে কিনা। ইন্টারেস্ট এক্সপেন্স এই যে লেখা আছে, ইন্টারেস্ট এক্সপেন্স লেখা আছে 500 টাকা উপরে লেখা আছে, যেহেতু এই জন্য আর নতুন করে লিখি নাই। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। এরপরে চলে যাচ্ছি আমরা, এটা করে ফেলছি আমরা। ইন্টারেস্ট রেভিনিউ জাবেদা আমরা কমন জাবেদা জানি, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট 1000 টাকা। ইন্টারেস্ট রেভিনিউ শব্দটা আমাদের ইন্টারেস্ট, এই যে এখানে লিখছি ইন্টারেস্ট অ্যাক্রুড ইন্টারেস্ট লিখছি, ইন্টারেস্ট রিসিভেবল লিখলে হবে, এখানে অ্যাক্রুড ইন্টারেস্ট লিখছি, একই কথা 1000 টাকা। আর ইন্টারেস্ট রেভিনিউ শব্দটা উপরে আছে এই যে এখানে, তাই আমাকে লিখতে হইল না, সরাসরি মান বসাই দিছি। ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট হয়ে গেল আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি। অ্যাডজাস্টিং এন্ট্রি হলে পরের বাকি ঘরগুলো তো একেবারেই সহজ। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করার সূত্র গত ক্লাসে লিখে দিয়েছি, এর আগের ক্লাসে মুখে বলে দিয়েছিলাম, আবার এখন বলছি। এই ট্রায়াল ব্যালেন্সের আমার আর প্রশ্নের দরকার নাই, এই জন্য আমি এখন আপনাদের দেখি এইভাবে একটু বুঝাই। এই যে ট্রায়াল ব্যালেন্সের ডেবিট অলওয়েজ ডেবিট দিকে যাবে, ট্রায়াল ব্যালেন্সের ডেবিট অলওয়েজ ডেবিট দিকে যাবে, ট্রায়াল ব্যালেন্সের ডেবিট অলওয়েজ ডেবিট দিকে যাবে, ট্রায়াল ব্যালেন্স ডেবিট অলওয়েজ ডেবিট দিকে যাচ্ছে। মাঝখানে যদি আরেকটা ডেবিট থাকে যোগ হবে, আর মাঝখানে যদি একটা ক্রেডিট থাকে বিয়োগ হবে। বিষয়টা মনে হয় আমি আপনাদের বুঝাইতে পারছি। যদি মাঝখানে একটা ডেবিট থাকে, যে অ্যাডজাস্টমেন্টের ভিতরে একটা ডেবিট থাকে, তাহলে যোগ করে দিব, আর মাঝপথে যদি ক্রেডিট থাকে বিয়োগ করে দিব। আবার দেখাইছি 1625 টাকা আছে ডেবিটে, ও তো ডেবিটে নেওয়ার কথা, আমার নিয়ে যেতেছি, কিন্তু রাস্তার মাঝে পাইলাম একজনকে ক্রেডিট, মানে পাওনাদার বাদ দিয়ে দিতে হইব। বিপরীত জিনিস, ডেবিটের বিপরীত ক্রেডিট বাদ দিয়ে দিলাম। এই যে 1625 থেকে 1375 বাদ দিয়ে লিখলাম 250। আবার দেখছি 3000 রাস্তা দিয়ে যাইতেছে, ক্রেডিট পেয়ে গেছে, মানে মাইনাস টাকা নিয়ে যাইতেছিল, পাওনাদার পেয়ে গেছে, মাইনাস করে 500 টাকা হয়ে গেল। যে 3000 ডেবিট দিকে যায় বসতে যাইতেছে, কিন্তু মাঝখানে ক্রেডিট হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। 83,000 টাকার রাস্তায় কোনো কিছু নাই, সরাসরি 83,000 বসছে। ডেবিট অলওয়েজ ডেবিটে যায় বসবে, এই যে ডেবিট যায় অলওয়েজ ডেবিটে বসতেছে, ডেবিট অলওয়েজ যায় ডেবিটে বসতেছে, ডেবিট অলওয়েজ যায় ডেবিটে বসতেছে। এভাবে ডেবিট গুলো ডেবিটে বসাবো। সেম ক্রেডিট গুলো ক্রেডিটে যায় বসবে, অন্য জায়গায় বসার কোনো সুযোগ নাই। ক্রেডিট অলওয়েজ ক্রেডিটে যায় বসবে। মাইকটা অফ করেন। ক্রেডিট অলওয়েজ ক্রেডিটে যায় বসবে, কিন্তু রাস্তায় যদি ডেবিট পড়ে যেতে বাদ দিতে হবে, উল্টা পড়ে গেলে। যেমন এই যে এই ক্রেডিট যায় ক্রেডিটে বসাইতে হবে, কিন্তু রাস্তায় একটা ডেবিট হয়েছে, বিপরীত জিনিস, এটা ক্রেডিট হয়েছে বিপরীত, মাইনাস করে লিখতে হবে। ক্রেডিট অলওয়েজ ক্রেডিটে যাচ্ছে, ক্রেডিট অলওয়েজ ক্রেডিটে যাচ্ছে, ক্রেডিট অলওয়েজ ক্রেডিটে যাচ্ছে, কিন্তু রাস্তায় একটা ক্রেডিট পাইছি, ক্রেডিট ক্রেডিট মিলে হয়ে গেল আরো যোগ, যোগ করে লিখতে হবে। অর্থাৎ ক্রেডিট ক্রেডিট হয়ে গেলে যোগ করে লিখতে হবে। এইভাবে আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা করতে হবে। আর একটু নিচে যাচ্ছি আমরা, এই জায়গায় একটু যাই, আরেকটু জিনিস দেখাচ্ছি। সেটা হলো ডেবিট তো ডেবিটেই যায়, রাস্তায় ডেবিট পেলে যোগ করে নিয়ে যায়। এখন তো এখানে ডেবিট নাই, জিরো, এই জিরো আর এটার সাথে যোগ করলে এখানে কত হয় 1375। অর্থাৎ শর্টকাট হয়ে গেল ট্রায়াল ব্যালেন্স। এখানে যদি কিছুই না থাকে তাহলে ট্রায়াল ব্যালেন্স অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের অ্যাডজাস্টমেন্টের ডেবিট যায় ডেবিটে বসবে, ডেবিট যায় ডেবিটে বসবে, ক্রেডিট যায় ক্রেডিটে বসবে, ডেবিট যায় ডেবিটে বসবে, যোগ বিয়োগ নাই। ক্রেডিট যায় ক্রেডিটে বসবে, ডেবিট যায় ডেবিটে বসবে। কখন এটা সম্ভব? যখন আমার এই জায়গায় কিছুই থাকবে না। আশা রাখি এটা বুঝতে পারছেন। কোশ্চেন থাকলে আমাকে সরাসরি কোশ্চেন করার সুযোগ আছে।
যারা এই পর্যন্ত বুঝে গেছেন এরপর একটা কোনো ব্যাপারই না, অঙ্ক ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট একেবারেই পানি ভাত। কিভাবে চলেন আবার দেখি। একটু আগে শিখছি ডেবিট যায় ডেবিটে বসে, ডেবিট যায় ক্রেডিটে বসার সুযোগ নাই। ডেবিটের স্থান এই যে এখানে, না হলে এই জায়গায়, কারণ ডেবিট দুইটা আছে, এই যে একটা ডেবিট, এই যে একটা ডেবিট। অর্থাৎ এই ডেবিটের টাকা হয়তো এই ডেবিটে বসবে, নাহলে এই ডেবিটে বসবে, যে কোনো এক ডেবিটে বসতে হবে। এখন শর্ত কি? ইনকাম স্টেটমেন্টের ডেবিট হইতে হলে, ইনকাম স্টেটমেন্টের ডেবিট হইতে হলে শর্তটা হলো এক্সপেন্স দেওয়া থাকতে হবে। এই জায়গায় এখানে বসার জন্য শর্ত লিখে রাখেন, এক্সপেন্স শব্দ থাকতে হবে, পেছনে এক্সপেন্স লেখা থাকতে হবে। যেহেতু ক্যাশের পেছনে, এই যে ক্যাশ, ক্যাশটার পেছনে এক্সপেন্স শব্দ নাই, তার মানে ক্যাশ এইখানে বসতে পারবে না, ওকে যাইতে হবে এই ডেবিটে। কারণ আমি বলে দিচ্ছি এই ডেবিটটা এখানে বসে, না হলে এখানে বসে। এইখানে বসতে পারবে না কারণ এক্সপেন্স নাই, সরাসরি এখানে যা বসলো। এটারও পিছনে অ্যাকাউন্ট রিসিভেবলের পিছনে এক্সপেন্স নাই, সো এখানে। এটা রিসিভেবলের পিছনে এক্সপেন্স নাই এখানে, ইনভেন্টরির পিছনে এক্সপেন্স নাই, সো এখানে। সাপ্লাইয়ের পিছনে এক্সপেন্স নাই এখানে, ইন্স্যুরেন্সের পিছনে এক্সপেন্স নাই এখানে, এটার পিছনে এক্সপেন্স নাই এখানে। এখন যাচ্ছে একটু নিচে, উইথড্রোর পিছনে এক্সপেন্স নাই, সো এখানে। সেলস ডিসকাউন্ট, এটা একটু ব্যতিক্রম, সেলস রেভিনিউর উল্টা, তাহলে এটা ইনকাম স্টেটমেন্টে বসাতে হবে। এটা বিপরীত আয়, অর্থাৎ রেভিনিউ, আপনার সেলস রেভিনিউ হয়েছে, এটার থেকে খরচ হইতো কি ফেরত গেছে বা বার্তা দিচ্ছেন, এটা বুঝে নিতে হবে। সেলস ডিসকাউন্ট এখানে, এখানে সেলস রিটার্ন ডিসকাউন্ট কোথায় আসবে? ইনকাম স্টেটমেন্টে আসবে। এরপর কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড জিনিসটা তো, কস্ট তো খরচ বা এক্সপেন্স ও খরচ, তাই আমাদের কি ইনকাম স্টেটমেন্টে আসবে। এখন আমরা একটু নিচে চলে যাই, নিচে যেতে এগুলো কাইটে দিতে হয়, এটা বিরক্তিকর বিষয়। নিচে যখন করতেছি সেক্ষেত্রে আমাকে একটু দেখতে হবে। এই যে দেখেন স্যালারি, এবার এক্সপেন্স শব্দটা পাইছি অনেকক্ষণ পরে, স্যালারি এক্সপেন্স পাইছি। তারপর ওয়েজের এক্সপেন্স, দেখেন এখানে এক্সপেন্স লেখা, তো এই জন্য এই পাশে নেই নাই রেন্ট এক্সপেন্স, তো এক্সপেন্স গুলো এখানে নিলাম, সব এক্সপেন্স এখানে নিলাম, এক্সপেন্স সব এখানে নিলাম। বুঝতে পারছেন আশা রাখি। এখন চলে যাই ডেবিট কার্ড, ডেবিট পাস শেষ, এখন ক্রেডিট পাশে যাচ্ছি। ক্রেডিটের ঘরের টাকাগুলো দুই জায়গায় যেতে পারে, ক্রেডিটের টাকা দুই জায়গায় যাওয়ার সুযোগ আছে, এই এখানে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট অথবা ব্যালেন্স শিটের ক্রেডিট। শর্ত কি? ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট হওয়ার শর্ত হলো রেভিনিউ শব্দটা লিখে থাকতে হবে। সাধারণত একটা বা দুইটা রেভিনিউ দেওয়া থাকে, যেমন এখানে দেখেন সেলস এর পিছনে রেভিনিউ লেখা আছে, যার ফলে সেলস এর টাকাটা আমি এইখানে লিখছি। বাকি কোনটার পিছনে, ক্রেডিট টাকার পিছনে রেভিনিউ শব্দ নাই, যার ফলে ইনকাম স্টেটমেন্টে না বসায় ওই শেষ ব্যালেন্স শিটের ঘরে বসাইতে হয়েছে আমার। এটা দেখেন অ্যাকাউন্টস পেয়েবলের পিছনে রেভিনিউ নাই, সো এখানে যা বসাইতে হয়েছে। আর্ন পিছনে রেভিনিউ নাই, এখানে যা বসাইতে হয়েছে। আর্ন সেলস, আর্ন শব্দটা মানে কি? অগ্রিম, তাহলে এটাও যা এখানে বসাইতে হয়েছে। এইভাবে ক্রেডিট পাশের গুলো করে ফেললাম। এখন আমাকে সব হয়ে গেল, সব হয়ে যাওয়ার পরে নিচে একটা কাজ বাকি আছে, যোগ বিয়োগের কাজ। যোগ বিয়োগের কাজ করার জন্য আমাকে কি করতে হবে? যোগ বিয়োগের কাজ করার জন্য আমাকে এখানে সবগুলো যোগফল এখানে না লিখে সবার নিচে টোটালে ঘরে লিখবো। এখানে সবগুলো যোগফল এখানে লিখবো, এখানে সবগুলো যোগফল এখানে লিখলাম, এটারটা এখানে লিখলাম, সব মিলতেছে। এটারটা এই দুইটা মিলবে, এই দুইটা মিলবে, এটা যায় এখানে লিখবো, মিলে যাবে। এই প্রথম 6টা ঘর হুবহু মিলে যাবে। 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার মিলবে না। এটা করণীয় কি? এটা আগে যোগ করে নামাবো, ক্রেডিট পাস যোগ করে নামাবো,
ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পাওয়ার যোগ করে নেবো এবং ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে সবগুলো এই 4,25,750 থেকে এই সবগুলো বাদ দিলাম, দেখতেছি 1,35,625 টাকা শর্ট পড়ে, সেটা নেট ইনকাম এখানে লিখবো, লিখে সোজা এখানে লিখবো এই টাকাটা, দেখবেন এখানে মিলে যাবে। এখন এখানে যোগ করলে সব মিলে যাবে। এরপর এই টাকাটা নিয়ে যেতে হবে ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে, এদিকে যদি ডেবিট দিকে টাকা হয় ক্রেডিট পাশে নিতে হবে। আমাদের ওয়ার্কশিট শেষ, আশা রাখি বুঝতে পারছেন। এর ফলে আমাদের এই দিকে যোগফল মিলবে, এইদিকে যোগফল মিলবে। আরেকটা ছোট্ট কথা বলে রাখি, যেটা হলো বাই চান্স এইগুলা যোগ করলাম, আসছে 4,25,000, এইটা যোগ করছি 10 লাখ আসতেছে, তার মানে ব্যবসায় লস হয়েছে, মানে এটা বড় ইনকাম স্টেটমেন্টের এক্সপেন্স পাস বড়, রেভিনিউ পাস ছোট, এরকম যদি ঘটে কখনো, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে টাকাটা শর্ট পড়তেছে এখানে লিখতে হবে, নেট লস নাম দিয়ে এই জায়গায় লিখতে হবে, ডেবিট পাশের যোগফল আগে নামাবো, ক্রেডিট পাশের গুলো বাদ দিয়ে নেট লস নামে এটা লিখবো, এই টাকাটা আবার এই পাশে আসবে। ঠান্ডা মাথায় চিন্তা করবেন বা করবেন অঙ্কগুলা, ইনশাল্লাহ পেরে যাবেন। ধন্যবাদ সবাইকে। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে সরাসরি প্রশ্ন করার সুযোগ আছে এখন, অথবা যারা পরে দেখবেন কমেন্ট করতে পারবেন। আশা রাখি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত থাকলো।